এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে শিডিউলিং অ্যালগরিদম কাজ করে তার ম্যাথমেটিক্স। তো যেসব পপুলার শিডিউলিং অ্যালগরিদম রয়েছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, শর্টেজ জব ফার্স্ট, প্রায়োরিটি শিডিউলিং এবং রাউন্ড রবিন, এইগুলোর ম্যাথমেটিক্স দেখব কিভাবে অনেকগুলো প্রসেস সে কখন আসছে রেডি কিউতে বা মেমোরিতে কখন আসছে, এবং সেটার মধ্যে কোনটা সিপিইউতে এক্সিকিউশন করবে সেইটার জন্য এই ম্যাথমেটিক্সগুলো। তো এখানে একটা প্রবলেম রয়েছে, প্রবলেম 1। তো যেখানে অনেকগুলো জব রয়েছে, P1 P2 P3 P4 P5। তো এই জব বা প্রসেস এইগুলোর বাস টাইম রয়েছে, মানে এক্সিকিউশন টাইম, সিপিইউতে কতক্ষণ কাজ করবে তবে কমপ্লিট হবে। তো যেমন P1, এটা হচ্ছে 5 ইউনিট টাইম। 5 এটা হচ্ছে হয়তো হতে পারে মিলি সেকেন্ড, হতে পারে সেকেন্ড। তো 5 ইউনিট অফ টাইম এর কাজ রয়েছে সিপিইউতে। P2 এর 24 ইউনিট কাজ রয়েছে, P3 16, P4 এর 10 এবং P5 এর 3 ইউনিট অফ টাইম, সেটা হতে পারে মিলি সেকেন্ড বা সেকেন্ড। তো এখানে কোনো অ্যারাইভেল টাইম দেয়া নেই, যে কখন মেমোরিতে আসছে সেটা কিন্তু দেয়া নেই। তো যখন সেটা দেয়া থাকবে না, মিসিং থাকবে, তখন আমরা ধরেই নেব যে এই P1 থেকে P5 সব প্রসেসগুলো মেমোরিতে একসঙ্গেই ঢুকেছে। তার মানে সবারই অ্যারাইভেল টাইম হচ্ছে 0। মানে প্রথমেই সবাই এসে গেছে, 5খানা জব একসঙ্গে আসছে এবং তাদের বিভিন্ন সিপিইউ এক্সিকিউশন টাইম, যেটাকে আমরা বলি ব্রাশ টাইম। তো এখন এই কোশ্চেনগুলো থাকবে এই প্রবলেমটার সঙ্গে, যে ফাইন্ড দ্য এভারেজ ওয়েটিং টাইম। তো P1 এর এভারেজ ওয়েটিং টাইম কত, P2 এর এভারেজ ওয়েটিং টাইম কত, P3 এর, P4 P5 এর সবারই ওয়েটিং টাইম বের করব এবং টোটাল এভারেজটা বের করব। ওকে, ফাইন্ড দ্য এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, সবার টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করব এবং সেটার এভারেজ বের করব। ফাইন্ড দ্য এভারেজ রেসপন্স টাইম, সবার রেসপন্স টাইম বের করব এবং সেটার এভারেজ বের করব। এভারেজ রিলেটিভ ডিলে, তো তো রিলেটিভ ডিলে আমরা বের করব এবং সেটার এভারেজ বের করব। তো এখানে 5খানা রয়েছে, 5খানার জন্য 5 দিয়ে সব ভাগ হবে টোটাল। ওকে, তো এভারেজ ওয়েটিং টাইম। তো এটা এই 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 ধরনের যে ম্যাথমেটিক্সগুলো আসবে সেগুলোর জন্য একটা চার্ট তৈরি করতে হয়। এই চার্টের নাম হচ্ছে নেট চার্ট, GNATT, নেট চার্ট। ওকে, তো প্রথমে P1 ধরে নিচ্ছে এরা সবাই একসঙ্গে আসছে। ওকে, তো ধরে নিচ্ছে এরা একসঙ্গে আসছে, বা এরকম ধরনের যে P1 আর প্রথমে আসছে, P2 এ প্রথমে আসছে, P3 P4 P5 এটা পরপর এরকম ধরনের আসছে। ওকে, তো প্রথমে এটা বলেছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। তো প্রথমে যে আসছে প্রথমে যে চান্স পাবে, তো P1 প্রথমে চান্স পেল, তো P1 চান্স পাচ্ছে। ওকে, তো 0-তে স্টার্ট হয়েছে এবং সে 5 ইউনিট অফ টাইম সে কাজ করবে। তো 5 ইউনিট অফ টাইম কাজ করবে। ওকে, তো P1 এর ওয়েটিং টাইম কত, না ওয়েটিং টাইম হচ্ছে 0, কারণ ওয়েট করতেই হয় না। P2 এর তাহলে ওয়েটিং টাইম কত, আমি তো বলেছি একই সঙ্গে যদি আসে এরা, P2 এর ওয়েটিং টাইম তাহলে কত হবে, না হচ্ছে 5, 5 ইউনিট অফ টাইম। ওকে, তো 5 ইউনিট অফ টাইম একে ওয়েট করতে হয়েছে, কারণ মেমোরিতে সবাই একসঙ্গে আসছিল। তো P2 কে ওয়েট করতে হবে 5 ইউনিট অফ টাইম। তাহলে P3 কে কত, না 29 ইউনিট, P4 কে 45, P5 কে 55, ওটার টাইম ওয়েট করতে হচ্ছে। ওকে, তো P1 5 সেকেন্ড কাজ, 5 ইউনিট অফ টাইম কাজ করার পর এরপর P2 চান্স পাবে। P2 কতক্ষণ ধরে কাজ করবে, না 24। তাহলে 5 + 24 মানে 29, সে 29 ইউনিট অফ টাইম পর্যন্ত কাজ করবে। তাহলে 29 ইউনিট অফ টাইমে আমরা P1 এবং P2 দুটোকে কমপ্লিট হতে দেখব। তারপর P3 আসবে, সে 16 ইউনিট অফ টাইম কাজ করবে। তাহলে 16 + 29 মানে 45, তো এটা সে কাজ করবে। এরপর P4 আসবে 10, এটা যোগ হয়ে 55 হবে। P5 আসবে 3 ইউনিট অফ টাইম, তো 58 হবে। তো টোটাল কত সময় লাগবে, না টোটাল 58 ইউনিট অফ টাইম লাগবে টোটাল এই 5টা প্রসেসকে কমপ্লিট করতে। তো সবার ওয়েটিং টাইম আমরা জেনে গেছি যে এটার 0, এটার হচ্ছে 5, এটা 29, P4 এর 45, P5 এর 55। তো টোটাল যোগ করে 5 দিয়ে ভাগ করব। ওকে, ওকে, এরপর আসছি টার্ন অ্যারাউন্ড টাইম। তো মেমোরিতে আসছে এই 0-তে আর কমপ্লিট হচ্ছে 5-এ। তাহলে P1 এর টার্ন অ্যারাউন্ড টাইমটা কত, না 5। ওকে, P2 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত, না 0-তে আসছে কমপ্লিট হয়েছে 29, তাহলে এর হচ্ছে 29। তাহলে P3 হচ্ছে 45, P5 এর হচ্ছে 55, কারণ সবাই 0-তে আসছে, মানে প্রথমেই সবাই আসছে। এবং টার্ন অ্যারাউন্ড টাইম মানে আমরা জানি যে সাবমিশন টাইম, মানে 0-তে সাবমিট করেছে, এবং কমপ্লিশন টাইম কখন কমপ্লিট করেছে, তাও তার যে ডিফারেন্স। তো
5 মাইনাস 0 মানে P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম, 29 মাইনাস 0 এটা হচ্ছে P2 টার্ন অ্যারাউন্ড টাইম, 45 মাইনাস 0 এটা হচ্ছে P3। ওকে, তো এইভাবে আমরা টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করব, টোটাল যোগ করে 5 দিয়ে ভাগ করব, এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা পাবো। সেম জিনিস এভারেজ রেসপন্স টাইম। এভারেজ রেসপন্স টাইম মানে সবাই জিরোতে আসছে আর চান্স পেয়েছে কোথায় না P1 জিরোতে চান্স পেয়েছে, তাহলে রেসপন্স টাইম কত এর 0। P2 প্রথমেই চলে আসছে কিন্তু চান্স পেয়েছে 5 ইউনিট অফ টাইমে, তো এর রেসপন্স টাইম হচ্ছে 5 ইউনিট অফ টাইম। তো এখানে ওয়েটিং টাইমটাই অ্যাজ এ রেসপন্স টাইম। ওকে, তো তার কোনো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে ওয়েটিং টাইম যেটা সেটাই রেসপন্স টাইম হয়ে থাকে। তো এইভাবে আমরা রেসপন্স টাইম বের করব। ওকে, তো দেখা যাক এখানে কি রয়েছে। তো ওয়েটিং টাইম অফ P1 0, 5, 29, তো এইভাবে যোগ করে আমি 5 দিয়ে ভাগ করে দিলাম, এত ইউনিট। টার্ন অ্যারাউন্ড টাইম P1 P2 P3 এর কি টার্ন অ্যারাউন্ড টাইম মানে হচ্ছে যখন শেষ হচ্ছে প্রথম থেকে এবং শেষ পর্যন্ত যতক্ষণ সিপিইউ মানে মেমোরিতে এবং সিপিইউতে ছিল, ওয়েটিং টাইম প্লাস এক্সিকিউশন টাইম সেটা। আচ্ছা, রেসপন্স টাইম যেটা ওয়েটিং টাইম সেটাই রেসপন্স টাইম। ওকে, আর রিলেটিভ ডিলে যেটা হচ্ছে 5/5 মানে 1 ইউনিট। তো রিলেটিভ মানে হচ্ছে এটা হচ্ছে 5-এ আসছিল আর 5-এ কমপ্লিট হচ্ছে, 5-এ আসছিল 5-এ কমপ্লিট হয়েছে। এটা 29 এবং 24, তো এখানে দেখা যায় 29 ডিভাইডেড বাই 24, 5 ডিভাইডেড বাই 5, এটা তাহলে কত হবে 35 ডিভাইডেড বাই, ওকে সরি 45 ডিভাইডেড বাই 16, 45 ডিভাইডেড বাই, সরি কোথায় গেল ম্যাথটা, ওকে 45 45 এখানে 45 ডিভাইডেড বাই কত P3 16, তাহলে এটা হচ্ছে 55 ডিভাইডেড বাই 10 আর 58 ডিভাইডেড বাই 3। তো এটা হচ্ছে আমরা রিলেটিভ ডিলে, মানে বাস টাইম যতটা তার থেকে কতটা ডিলে করছে সেইটাকে আমরা বলছি রিলেটিভ ডিলে। তো যেমন এর এক্সিকিউশন টাইম 5, তো এই এই যে নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সিকিউশন টাইম, কিন্তু ওয়েট করে থাকতে হয়েছে কত না 5। তো 5 ওয়েট করে থাকতে 5/5, এটা কি ওয়েটিং টাইম 29। ওকে, সরি টার্ন অ্যারাউন্ড টাইম 29 ডিভাইডেড বাই হচ্ছে এক্সিকিউশন টাইম। তো টার্ন অ্যারাউন্ড টাইম ডিভাইডেড বাই এক্সিকিউশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম ডিভাইডেড বাই এক্সিকিউশন টাইম, তো এটা হচ্ছে রিলেটিভ ডিল। তো এখানে আমরা এভারেজ রিলেটিভ ডিলে পাবো। তো এই হচ্ছে এইভাবে হচ্ছে প্রবলেমটা সলিউশন করতে হবে। ওকে, তো আমাদের কোশ্চেনটা কিরকম আসবে না, ইউজিং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে যে কোনো একটা প্রবলেম দেওয়া থাকবে, সেখানের এভারেজ ওয়েটিং টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, রেসপন্স টাইম বা রিলেটিভ ডিলে, রিলেটিভ ডিলেটা অতটা আসে না, এভারেজ ওয়েটিং টাইম, টার্ন অ্যারাউন্ড টাইমটা খুব ইম্পর্টেন্ট, এইগুলোই বেশি আসে। ওকে, তো এইভাবে আমাদের নেট চার্ট তৈরি করে এটার প্রবলেমটা সলভ করতে হবে। ওকে, এরপর দ্বিতীয় একটা প্রবলেমে আসছে, এখানে অ্যারাইভেল টাইমটা দেওয়া রয়েছে। ওকে, তো আগের প্রবলেমে আমরা দেখেছিলাম কি অ্যারাইভেল টাইমটা দেওয়া ছিল না, আমরা ধরেই নিচ্ছিলাম যে P1 P2 P3 P4 P5 হ্যাঁ পরপরই আসছে এবং সেই জন্য P1 তারপর P2 তারপর P3 এইভাবে চান্স পেয়েছে। তো এখানে অ্যারাইভেল টাইমটা দেওয়া রয়েছে, তো প্রথমেই চান্স পেয়েছে কে না P0 অ্যারাইভেল টাইম, যার এটা হচ্ছে সার্ভিস মানে হচ্ছে এটা হচ্ছে ব্রাশ টাইম বোঝাচ্ছে। তো P1 প্রথমেই আসছে, তো এর অ্যারাইভেল টাইম 0, তো P1 প্রথমেই আসছে। সে কতক্ষণ ধরে কাজ করবে না 3 ইউনিট অফ টাইম, তো 3 ইউনিট অফ টাইম, তো P1 এখানে কমপ্লিট হয়ে গেল। ওকে, তো P1 যখন 3 ইউনিট অফ টাইম কমপ্লিট হয়েছে তখন অ্যারাইভেল টাইম 3 এর কাছাকাছি, 3 এর নিচে কে কে আছে, 3 বা 3 এর নিচে কে কে আছে না P2 চলে আসছে, তো সেই সময় P2 চলে আসছে, তো P2 চান্স পাবে। তো P2 দ্বিতীয় আসছে, তারপরে কি আসছে না P3, তারপর P4 P5। তো এখান থেকে আমরা বুঝতে পারবো যে কার পর কে আসছে। তো প্রথমে P1 আসছে, তাহলে P1 কমপ্লিট করলো 3, তারপর P2 হচ্ছে 6, তো 6 + 3 মানে 9, তারপর P3 হচ্ছে 4, তাহলে 4 + 9 মানে 13, আর P4 হচ্ছে 5, P4 13তে শুরু করেছে এবং 5 ইউনিট অফ টাইম কাজ করবে সিপিইউতে, তাহলে 18 হচ্ছে, আর P5 যেটা 2, তো 18 + 2 মানে 20, তো টোটাল 20 ইউনিট অফ টাইম লাগবে P1 থেকে P5 এই প্রসেসগুলোকে কমপ্লিট করতে, যেখানে এখানে অ্যারাইভেল টাইম দিয়ে দেওয়া হয়েছে। ওকে, এবার একটা জিনিস দেখতে হবে, P1 তো 0-তে স্টার্ট করেছে, ওকে নো প্রবলেম। P2 3-এ স্টার্ট করেছে, কারণ হচ্ছে 2-এতে চলে আসছে বলে। P3 4-এতে চলে আসছে, 9-তে স্টার্ট করেছে। ওকে, আর P4 6-তে আসছে, মানে মেমোরিতে স্টোর হয়েছে, কিন্তু এক্সিকিউশন টাইম শুরু হয়েছে এর P4 এর 13-তে। তো যদি এইটা এরকম থাকতো 16, হ্যাঁ কিন্তু 13-তে কমপ্লিট হয়েছে, তাহলে এই জায়গাতে কিন্তু সিপিইউ বসে থাকবে। ওকে, তো এইটা একটু খেয়াল রাখতে হবে যে কত টাইম লাগছে, যে সেই জায়গাটা কিন্তু
ওয়েস্টেজ হবে, মানে সিপিইউ তখন কাজ করবে না। তো এই পরিস্থিতিতে এভারেজ ওয়েটিং টাইমটা কত হবে? ওকে, তো ওয়েটিং টাইম P1 জিরোতে আসছে, জিরোতেই সুযোগ পেয়ে গেছে, তাহলে জিরো মাইনাস জিরো মানে জিরো এর ওয়েটিং টাইম, P1 এর ওয়েটিং টাইম। P2 ওয়েটিং টাইম, তো এখানে আমরা দেখবো যে জিরো মাইনাস জিরো মানে জিরো ইউনিট অফ টাইম। ওকে, P2 ওয়েটিং টাইম কত না, তিন পর্যন্ত ওয়েট করেছে, কিন্তু সে তো আসছে দুইয়েতে, তাহলে 3 মাইনাস 2, তাহলে এটা কত হবে? P3 ওয়েটিং টাইম কত না, P3 ওয়েটিং টাইম 9 তে শুরু হয়েছে আর সে আসছে 4-এতে, তাহলে 9 মাইনাস 4 মানে 5। ওকে, তো এইভাবে আমরা ওয়েটিং টাইমগুলোকে বের করতে পারবো, তারপর এভারেজ বের করবো। টার্ন অ্যারাউন্ড টাইমটা কত না, এখান থেকে আমরা বলতে পারবো যে P1 এর টার্ন অ্যারাউন্ড টাইমটা কত না, জিরোতে আসছে, টোটাল কমপ্লিট হয়েছে 3-এ, 3 মাইনাস 0। P2 টার্ন অ্যারাউন্ড টাইমটা কত না, কমপ্লিট হয়েছে 9-তে, তাহলে 9 মাইনাস আসছে 2-এতে, 9 মাইনাস 2। ওকে, তো 9 মাইনাস 2, 9 মাইনাস 2। ওকে, তো এইভাবে আমরা করতে পারি। তাহলে এখানে P5 এর টার্ন অ্যারাউন্ড টাইমটা কত না, 20 মাইনাস কততে আসছে না, 8-এ আসছে, 20 মাইনাস 8। ওকে, অ্যারাইভেল টাইম 8-এতে আসছে, তাহলে 0 থেকে এই পর্যন্ত ওয়েট করা দরকার নেই, 8 থেকে তো 8-এ আসছে, আর হচ্ছে 20-তে কমপ্লিট হয়েছে, তাহলে 8 মাইনাস 20, তো এটা হচ্ছে 12। ওকে, 12 টার্ন অ্যারাউন্ড টাইম। তো এইভাবে আমরা টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করতে পারি। রেসপন্স টাইমটা কত না, জিরোতে আসছে, জিরোতেই শুরু হয়ে গেছে, তো P1 এর রেসপন্স টাইমটা হচ্ছে 0, P2 হচ্ছে 2-এতে আসছে, 3-এতে শুরু হয়েছে, তাহলে রেসপন্স টাইমটা হচ্ছে 3 মাইনাস 2, 1। ওকে, তো রেসপন্স করছে কত, তো এইভাবে আমরা করতে পারি। সেম জিনিস টার্ন অ্যারাউন্ড টাইমটা ডিভাইডেড বাই এক্সিকিউশন টাইম, মানে এই সার্ভিস টাইম, সেটা দিয়ে আমরা রিলেটিভ ডিলেটা পাই যাবো। ওকে, তো এখানে রিলেটিভ ডিলে 3, এই যে টার্ন টাইমটা 3 ডিভাইডেড বাই 3 এক্সিকিউশন টাইম, 7 ডিভাইডেড বাই 6 এক্সিকিউশন টাইম। তো এইভাবে আমরা রিলেটিভ ডেটা পেয়ে যাবো এবং টোটাল আমরা এভারেজগুলো বের করতে পারবো। এখানে একটা নোট দেওয়া রয়েছে, ওয়েটিং টাইম মানে হচ্ছে স্টার্টিং টাইম মাইনাস অ্যারাইভেল টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম স্টার্টিং টাইম মানে কখন শুরু হচ্ছে আর অ্যারাইভ করেছে কখন। ওকে, তো অ্যারাইভেল টাইমটা যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা ওয়েটিং টাইমটা পেয়ে যাবো। টার্ন অ্যারাউন্ড টাইমটা কি বলছে না, ওয়েটিং টাইম আর সার্ভিস টাইম দুটোকে যোগ করলে যেটা টার্ন অ্যারাউন্ড টাইম। রেসপন্স টাইমটা হচ্ছে ফার্স্ট যখন রেসপন্স করছে আর অ্যারাইভেল টাইম, তার মধ্যে যে ডিফারেন্স। আর রিলেটিভ ডিলে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম ডিভাইডেড বাই সার্ভিস টাইম বা বাস টাইম যেটা বলছে। ঠিক আছে, আচ্ছা, যদি শর্টেজ জব ফার্স্ট হয়, যে জবটা ছোট সেই জবটা আগে চান্স পাবে। ওকে, তো ধরছি যে এই অ্যারাইভেল টাইমটা দেয়া নেই, তার মানে আমি ধরেই নেবো যে সবাই একসঙ্গে আসছে। তো সেখানে সব থেকে ছোট কে আছে, এখানের মধ্যে সব থেকে ছোট রয়েছে সিপিইউ টাইম বা ব্রাশ টাইম যেটা বলছি P5, তাহলে P5 আগে চান্স পেয়ে যাবে। তারপর কিন্তু P3 চান্স পাবে, তারপর এই P1 চান্স পাবে, তারপর P3 চান্স পাবে, তারপর হচ্ছে P4, তারপর হচ্ছে P2, এইভাবে চান্স পাবে। কিন্তু যদি অ্যারাইভেল টাইম দেয়া থাকে, তার মানে হচ্ছে কি, ধরছি জিরো অ্যারাইভেল টাইমে, তখন P2, P3, P4, P5 কিন্তু মেমোরিতে নেই, তাহলে এদের মধ্যে চেক করাই হবে না, এরা তো নেই, তো একটাই প্রসেস রয়েছে, সেই P1টা শুরু করবে, তো P1 শুরু করলো 3 ইউনিট অফ টাইম পর্যন্ত। ওকে, এবার 3 ইউনিট টাইম কাজ করতে করতে P2 কিন্তু চলে আসছে মেমোরিতে, P2 চলে আসছে। ওকে, তো P2 যদি ছোট হতো, এর টাইম যদি সিপিইউ টাইম যদি 1 হতো, একে কি চান্স দিত না। শর্টেজ জব ফার্স্ট হচ্ছে কি না, এটা হচ্ছে নন প্রিমটিভ, মানে এইটা মেমোরি থেকে এই সিপিইউ থেকে রিলিজ হবে না যতক্ষণ না কমপ্লিট হয়। তো পুরো যদি চান্স পেয়ে যায় সে পুরো কমপ্লিট করবে, তো P1 পুরো কমপ্লিট করলো। তারপর কে চান্স পাবে না, 3-এতে কে এসে গেছে দেখি, 3-এতে P2 এসে গেছে, তাহলে P2 চান্স পাবে, P2 চান্স পুরোটাই কমপ্লিট করবে, 6 ইউনিট অফ টাইম কাজ করবে, তাহলে 3 প্লাস 6 মানে 9। ওকে, এরপর 9-এতে কে আসছে না, সবাই চলে আসছে। ওকে, 9-এতে সবাই চলে আসছে, তো এখানের মধ্যে সব থেকে ছোট কে আছে, এখন P3, P4, P5 কিন্তু সবাই কিন্তু রয়েছে কম্পিউটার মেমোরিতে রেডি হয়ে রয়েছে, তো এখানের মধ্যে কে চয়েস হবে না, এদের মধ্যে সব থেকে ছোট কোনটা না P5, তাহলে P5 আসবে। তো 2 ইউনিট অফ টাইম, তার 9 প্লাস 2, তারপর ছোট কোনটা না P3, তারপর ছোট কোনটা না P4। তো এইভাবে কাজটা হবে। তো যদি আমি ন্যান্ড চার্ট তৈরি করে নিতে পারি, তাহলে আমরা এভারেজ ওয়েটিং টাইম, টার্নারাউন্ড টাইমটা এখান থেকে ইজিলি করতে পারবো। যেমন এখান থেকে আমি যদি বলি এভারেজ ওয়েটিং টাইম অফ P1 জিরোতে আসছে, জিরোতে কাজ হয়ে গেছে, তাহলে ওয়েটিং টাইম কি 0, রেসপন্স টাইমটাও 0। P2 ওয়েটিং টাইমটা কত না, 3-তে কাজ শুরু হয়েছে এবং 2-এতে আসছে। ওকে, তাহলে এর 1 ওয়েটিং টাইম। P5 এর ওয়েটিং টাইমটা কত না, P5 কোথায় আসছে, 8-এ আসছে আর 9-তে শুরু হয়েছে, মানে 9 মাইনাস 8। তো এইভাবে আমরা ওয়েটিং টাইম পেয়ে যাবো, রেসপন্স টাইমটা পেয়ে যাবো, টার্ন অ্যারাউন্ড টাইমটাও পেয়ে যাবো। ওকে, ধরছি P5 এর টার্ন অ্যারাউন্ড টাইমটা কত, তো কমপ্লিট হয়েছে কত, 11 আর আসছে কত 8-এ, তাহলে 11 মাইনাস 8। ওকে, তাহলে 3। তো P5 এর টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে
P5 এর টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 3। ওকে, তো আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি। তো এখানে ম্যাথগুলো রয়েছে, তো একদম ইজি ম্যাথ। আচ্ছা, এটা হচ্ছে শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট। ওকে, শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট বা শর্টেস্ট রিমেনিং টাইম নেক্সট। তো এই শিডিউলিং অ্যালগরিদমটা কি না, এটা হচ্ছে কিন্তু প্রিমিটিভ ভার্সন অফ শর্টেস্ট জব। শর্টেস্ট জবের প্রিমিটিভ ভার্সন, মানে যদি কোনো জব কমপ্লিট না হয়, তার আগে যদি কোনো ছোট জব চলে আসে, তাকে আগে সুযোগ দিতে হবে। ওকে, তো হচ্ছে এখানে এই জায়গায় অ্যারাইভেল টাইমটা রয়েছে 0, তাহলে P1 প্রথমে এসে গেল, P1 কাজ করলো 0 থেকে 2 সেকেন্ড। 2 সেকেন্ড কাজ করার পর 2 সেকেন্ড কাজ করার পর তখন দেখছি যে P2 চলে আসছে। ওকে, তা 2 সেকেন্ড কাজ হয়ে গেছে, তাহলে এর আর কত সেকেন্ড টাইম বাকি আছে? না, 1 সেকেন্ড কাজ বাকি আছে। আর এখন মেমোরিতে P2 এসে গেছে, তাহলে 1 সেকেন্ড আর এটা হচ্ছে 6 সেকেন্ড হচ্ছে সেকেন্ডই একটা ইউনিট অফ টাইম। তো 1 সেকেন্ড আর 6 সেকেন্ড সব থেকে ছোট কোনটা? না P1, তাহলে P1ই আবার চান্স পাবে। তাহলে P1 আবার 2 থেকে 3 পর্যন্ত কাজ করবে। 3 পর্যন্ত কিন্তু কেউ নেই, তাহলে 3 পর্যন্ত কাজ করলো, তো 3 পর্যন্ত কাজ করার পর P1 কমপ্লিট হয়ে যাবে। তো 3 পর্যন্ত দেখছি P2ই শুধু একা রয়েছে, তাহলে P2 হচ্ছে বড় জব, কিন্তু P2 ছাড়া আর কোনো জব নেই, P1 তো কমপ্লিট হয়ে গেছে, তাহলে P2 চান্স পাবে। তাহলে এই 3 থেকে P2 চান্স পাবে। তো 1 ইউনিট অফ টাইম কাজ করার পর, তাহলে যখনই 4 হবে তখন কিন্তু এ চলে আসছে, P3 এসে গেছে, এর 4 ইউনিট অফ টাইম রয়েছে, আর এর 1 সেকেন্ড কাজ করেছে, তাহলে 5, তাহলে এটা হচ্ছে 5 সেকেন্ড বাকি রয়েছে, আর এটা 4 সেকেন্ড। তাহলে 5 আর 4 এর মধ্যে ছোট কোনটা? না P3। তাহলে P2 কে কাজ করতে দেবে না, ও যে 1 সেকেন্ড কাজ করেছে, কাজ কমপ্লিট হয়েছে, বাকি 5 সেকেন্ড কিন্তু পরে করবে, তাহলে P3 আগে চান্স পেয়ে যাবে। তাহলে P3 চান্স পেলো, সে কতক্ষণ করবে? না, P3 হচ্ছে 4 ইউনিট অফ টাইম রয়েছে, তো 4 ইউনিট অফ টাইম সে প্রথমে 2 ইউনিট অফ টাইম করার পর 6 হয়ে গেছে, তখন 6 তে কে এসে গেছে? না P4 এসে গেছে। তো P4 এটা 5, তাহলে এটা 5, আর এটা হচ্ছে P3 কি না 2 ইউনিট অফ টাইম কাজ করেছে, তাহলে আর 2 বাকি আছে, তাহলে 2 আর 5 এর মধ্যে ছোট কোনটা? না 2টা ছোট, তাহলে P3 কিন্তু চান্স পেয়ে যাবে আবার। তো P3 আবার 2 সেকেন্ড কাজ করবে, তখন কে চলে আসবে? না P5 এসে যাবে। তো P5 যখন এসে যাবে, কিন্তু এটা ছোট। ওকে, তো এইটার কিন্তু কাজ ততক্ষণ হয়ে গেছে, তো P5 তারপরে কাজ করবে, তারপরে P2 যে 2 সেকেন্ড বাকি ছিল, P2 যত সেকেন্ড বাকি ছিল সেই কাজটা করবে, তারপর P4 সেই কাজটা করবে। তো এইভাবে এটা হচ্ছে প্রিমিটিভ, একটু কঠিন, নন প্রিমিটিভের থেকে একটু কঠিন, কারণ আমাদের দেখতে হবে যে অ্যারাইভেল টাইম কে কখন কোন টাইমে আসছে, সেই সময়ে রিমেনিং টাইমটা যেটা আছে, তো আমরা সিপিইউ টাইম যেটা আছে, সিপিইউ টাইমটা নিয়ে হিসাব করব না, আর কত সেকেন্ডের কাজ বাকি আছে তার উপর ডিপেন্ড করবে। তো ধরছি কোনো একটা জব, সে ধরছে 6 সিপিইউ টাইম, সে 4 ইউনিট অফ টাইম কাজ করে ফেলেছে, তারপর দেখা যাচ্ছে যে আর 2 ইউনিট বাকি আছে, সেই সময় একজন 1 ইউনিট টাইমের কোনো একটা কাজ চলে এলো, তো তাকে সুযোগ দিতে হবে, এ কিন্তু ওই 2 ইউনিট কাজ করতে পারবে না, একে তখন রেডি কিউতে আবার চলে যেতে হবে। তো যে প্রসেসটা ছোট জব, সেটা আগে চান্স পাবে। তো এইভাবে শর্টেজ রিমেনিং টাইম কাজ করে। এখানের আমার পি ধরছি আমার P2 এর ওয়েটিং টাইম কত? ওকে, তো P2 এর ওয়েটিং টাইম কত? না 10, এই যে P2 এখানে কিন্তু শেষ করে দিয়েছিল। ওকে, তারপর এই জায়গাটা ওয়েট করে রয়েছে, তাহলে 10 মাইনাস 4, তাহলে হচ্ছে 6, আর P2 এখানে শুরু করেছিল 3, আর আসছিল কটায়? 2, তাহলে 3 মাইনাস 2 মানে 1, তাহলে 1 প্লাস 6 মানে 7। তো P2 ওয়েটিং টাইম হবে 7, P2 ওয়েটিং টাইম হবে 7। ওকে, তো এইভাবে আমাদের ওয়েটিং টাইমটা বের করতে হবে। যেমন হচ্ছে ধরছি যে ওকে P3 ওয়েটিং টাইম কত? P3 হচ্ছে কি না P3, ওকে এই জায়গাতে শুরু হয়েছিল আর এই জায়গাতে শেষ হয়েছে, তাহলে আর কোনো জায়গায় নেই, তাহলে হচ্ছে 4 শুরু করেছিল, আর P3 4এই আসছিল, তাহলে P3 এর ওয়েটিং টাইমটা কিন্তু 0। ওকে, P3 এর ওয়েটিং টাইমটা হচ্ছে 0। তো এইভাবে কিন্তু ওয়েটিং টাইমটা বার করতে হবে। এখানে ওয়েটিং টাইমটা কিন্তু দেখে দেখে করতে হবে, যে এখানে যেমন P2 এই জায়গাটা ওয়েট করে আছে, প্লাস যেটা আমরা দেখছিলাম যে অ্যারাইভেল টাইম যেটা আছে, সেটা থেকে এই যে স্টার্টিং টাইম মাইনাস অ্যারাইভেল টাইম, এটা তো ওয়েটিং টাইম হলো, প্লাস আর কোন জায়গায় ওয়েট করেছিল সেই জায়গাটা। তো এইভাবে আমাকে বের করতে হবে। আর যেটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম, আমরা শুধু কমপ্লিশন টাইম দেখবো 15, আর এখানে হচ্ছে কোথায় আসছিল 15, P2 এর P2 কমপ্লিট হয়েছে 15-তে, P2 আসছে কত? 2, তাহলে 2 15 মাইনাস 2 মানে হচ্ছে 13। ওকে, তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 13 হবে। ওকে, P2। তো এইভাবে আমরা টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করব। এরপর আসছি রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম।
তো রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম এটা বাই ডিফল্ট একটা প্রিমিটিভ অ্যালগরিদম। তো এখানে কিভাবে কাজটা হচ্ছে, এখানে কিন্তু যখনই রাউন্ড রবিন করব তখন একটা জিনিস বলে দিতে হবে যে এটা হচ্ছে কত সেকেন্ড কিন্তু এ থাকবে, মানে জবটা কত সেকেন্ড সেকেন্ড থাকবে। তো এখানে বলা নেই, মানে আমি 2 নিয়েছি এখানে। ওকে, তো এখানে হচ্ছে টাইম স্ল্যাশ যেটা দরকার, টাইম স্ল্যাশ মানে কত সেকেন্ড পর্যন্ত কাজ করতে পারে, 2 সেকেন্ড ধরেছি এখানে 2 সেকেন্ড। তো অ্যারাইভেল টাইম হচ্ছে 0, তো 0-তে আসছে, তাহলে P1 কতক্ষণ পর্যন্ত কাজ করে, না 2 সেকেন্ড কাজ করবে। সরি, এখানে 3 সেকেন্ড আছে, ওকে 3 সেকেন্ড কাজ করলো। তারপর 3 এর পর P2 কতক্ষণ কাজ করবে, না 3 সেকেন্ড, সরি এখানে টাইম স্ল্যাশটা 3 সেকেন্ড নেওয়া হয়েছে। ওকে, তো P1 কাজ করবে, তারপরে P2 কাজ করবে, 3 সেকেন্ড কাজ করার পর কিন্তু P2 কে সরে যেতে হবে। ওকে, তারপর কি আসবে, না P3 আসবে, সে 3 সেকেন্ড কাজ করবে। 3 সেকেন্ড কিন্তু এর তো 2 সেকেন্ডের কাজ, তাহলে 2 সেকেন্ড কাজ করার পরেই কিন্তু আবার P2 চান্স পেয়ে যাবে। তো এইভাবে P1 P2 যেইভাবে অ্যারাইভ করছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে, তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসেই আসবে। হ্যাঁ, কিন্তু একটা স্কিপ করে আরেকটাকে আসবে, তারপর সেটা স্কিপ করে আরেকটা আসবে। সে যদি কমপ্লিট হয়ে যায় কমপ্লিট, আর সে যদি বাকি থেকে থাকে সে আবার পরে আসবে, তারপরে কমপ্লিট হবে। তো হচ্ছে এখানে হচ্ছে P1, তো এখানে 3 ইউনিট টাইম নিয়েছে, তো 3 ইউনিট এখানেই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আবার দেখা যাচ্ছে যে P2 এখানে 5 ইউনিট, তো 3 ইউনিট এখানে কাজ করলো, আবার যখন চান্স পেলো এই জায়গাটায় 2 ইউনিট কাজ করেছে বা 3 ইউনিট কাজ করেছে এখানে। P2 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 ওকে, এই যে এখানে 2 ইউনিট কাজ করেছে। ওকে, কারণ হচ্ছে 8 কিন্তু এই P4 আর P5 তখন কিন্তু আসে না অ্যারাইভেল টাইম, তো সেই জন্য P2 কেই আবার চান্স দিয়ে দিতে হয়েছে, কারণ P4 P5 তখনও কম্পিউটার মেমোরিতে নেই। তো এখান থেকে আমরা এভারেজ ওয়েটিং টাইম আরে করতে পারি। তো এই হচ্ছে তার ম্যাথমেটিক্স। আচ্ছা, এরপর আসছে হোয়াট ইজ থ্রাশিং। থ্রাশিং কি না, আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার অফ প্রসেস যদি ইনক্রিজ করে তাহলে সিপিইউ কিন্তু প্রচুর খাটবে, প্রচুর কাজ করবে, প্রচুর থ্রুপুট বাড়বে, তো সিপিইউর ইউটিলাইজেশনটা প্রচুর হবে। কিন্তু এই বলে তা নয় যে আমি নাম্বার অফ প্রসেস কিন্তু বাড়াতেই থাকবো, তো সিপিইউ একটা টাইম কি করবে, ভেঙে পড়বে, এবং ভেঙে পড়বে মানে সে আর কাজ করতে পারবে না, কারণ অনেক প্রসেস যদি হয়ে যায় তাহলে কিন্তু সে ঠিকমতো ভাবে কাজ করতে পারবে না। তাহলে কি বলছে, that if the number of process submitted to the CPU for execution is increased, মানে নাম্বার অফ প্রসেস যদি ইনক্রিজ করা হয় then the CPU utilization will also be increased, CPU utilization প্রচুর হবে এবং প্রচুর কাজ হবে, থ্রুপুট প্রচুর বাড়বে। But increasing the process continuously at the certain time, the CPU utilization falls sharply. Okay, তো যখনই হচ্ছে এরকম বাড়াতে থাকবে একটা সময় কি করবে, CPU ইউটিলাইজেশনটা বন্ধ করে দেবে। সামটাইমস ইজ রিচ টু জিরো, মানে এমন CPU কি করবে, কখনো কখনো একদমই কাজও নাও করতে পারে। দিস সিচুয়েশন ইজ কল্ড থ্রাসিং। তো এটা একটা সিচুয়েশন, এই যে সিপিইউ ইউটিলাইজেশনটা বাড়ছে আর ডিগ্রি অফ মাল্টিপ্রোগ্রাম, তো আমি একটা প্রোগ্রাম, দুটো প্রোগ্রাম, তিনটে প্রোগ্রাম এরকম করতেই থাকছি, সিপিইউ ইউটিলাইজেশন বাড়তেই থাকছে। তো দেখলাম যে সিপিইউর ক্যাপাবিলিটি হচ্ছে 10টা প্রোগ্রাম করার পর, তারপরে যখন আমি 11-12 বার বাড়িয়েছি, মাল্টিপ্রোগ্রামের সংখ্যা বাড়িয়েছি, তখন সিপিইউ ইউটিলাইজেশন কিন্তু কমতে থাকবে। ওকে, তো এইভাবে কার্ভটা হবে এইরকম ধরনের। ওকে, তো এটাকে আমরা বলছি থ্রাসিং, এটা হচ্ছে থ্রাসিং এর ফিগার। তো যখন আমরা নাম্বার অফ প্রসেসকে ইনক্রিজ করব তখন সিপিইউ ইউটিলাইজেশনটা বাড়বে, সিওর, একে থ্রুপুট বাড়বে, কোনো অসুবিধা নেই। কিন্তু সার্টেন পয়েন্ট, কোনো একটা পয়েন্টের পর থেকে যদি আমি নাম্বার অফ প্রসেস বা জব আমি বাড়াতে থাকি তাহলে কিন্তু সিপিইউ কাজ করবে না, সার্টেন টাইম সেখানে ফল করবে। ওকে, সেটাকে আমরা থ্রাসিং বলছি। ওকে, একটা সিলেবাসে রয়েছে প্রায়োরিটি কিউ আর মাল্টি লেভেল কিউ। ওকে, তো প্রায়োরিটি কিউ আর মাল্টি লেভেল কিউ এই দুটো জানতে হবে। তো প্রায়োরিটি কিউ কি রয়েছে, না প্রায়োরিটি কিউ বলছে না এটা একটা কিউ, তো কিউ মানে আমরা জানি প্রথমে যে আসবে সে প্রথমে চান্স পাবে। প্রায়োরিটি কিউ কি বলছে, না প্রতিটা এলিমেন্টের একটা করে প্রায়োরিটি থাকবে, এবং সেই প্রায়োরিটির উপর বেস করে সে সিলেক্ট হবে কি সিলেক্ট হবে না সেটা ডিসিশন হবে। ওকে, তো এই প্রায়োরিটি কিউ ইজ এ স্পেশাল টাইপ অফ কিউ in which each element is associated with a priority, প্রতিটা এলিমেন্ট কিন্তু একটা প্রায়োরিটির সঙ্গে প্রায়োরিটি যুক্ত আছে, and is served according to its priority, এটা সার্ভিস হবে তার প্রায়োরিটির উপর ডিপেন্ড করে। if the element with the same priority occur, যদি দুটো এলিমেন্টের সেম হয়ে যায় তখন কি হবে, অ্যাকর্ডিং টু দেয়ার অর্ডার ইন কিউ, যে প্রথমে আসছে সে প্রথমে চান্স পাবে, তো কিউতে যেভাবে অর্ডারে আছে সেইভাবে চান্স পাবে। ওকে, তো প্রায়োরিটি কিউ ইজ অ্যান এক্সটেনশন অফ দ্য কিউ অফ দ্য ফলোইং প্রপার্টি, জাস্ট একটা এক্সটেনশন কিউরি মতো, একটা মানে একটা অন্য ভার্সন এটার। এভরি আইটেম হ্যাজ এ প্রায়োরিটি অ্যাসোসিয়েটেড উইথ ইট, প্রতিটা এলিমেন্টের প্রায়োরিটি থাকবে। অ্যান্ড এলিমেন্ট উইথ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি
ইজ ডিকিউড বিফোর অ্যান এলিমেন্ট উইথ লো প্রায়োরিটি, লো প্রায়োরিটির থেকে আগে যেটা রয়েছে সেটা ডিকিউ হবে, মানে সেটা প্রসেস হবে। ইফ টু এলিমেন্টস হ্যাভ দ্য সেম প্রায়োরিটি যদি থাকে, তাহলে যে প্রথমে আসছে সে প্রথমে চান্স পাবে। ওকে, কোন কোন জায়গায় ইউজ হয়ে থাকে? সিপিইউ শিডিউলিং, গ্র্যাব অ্যালগরিদম, লাইক ডিকাস্টার শর্টেস্ট পাথ অ্যালগরিদম, অল কিউ অ্যাপ্লিকেশন, এগুলোতে লাগে। টিপিক্যাল প্রায়োরিটি কিউ হচ্ছে কি না, কিছু ফাংশন রয়েছে, কিছু অপারেশন, ইনসার্ট। ওকে, ইনসার্ট মানে কোন একটা এলিমেন্টকে ঢোকাবো কোন একটা জায়গায়, তো গেট হাইয়েস্ট প্রায়োরিটি, কোনো একটা এলিমেন্টের প্রায়োরিটি বের করতে চাইছি, আর ডিলিট হাইয়েস্ট প্রায়োরিটি। তো এইগুলো হচ্ছে অপারেশন অন প্রায়োরিটি কিউ। এরপর আসছে মাল্টি লেভেল কিউ। মাল্টি লেভেল কিউ হচ্ছে না, এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এটা শর্টেজ অফ ফার্স্ট, এটা রাউন্ড রবিন, এটা প্রায়োরিটি, অনেকগুলো কিউ রয়েছে। তো অনেকগুলো কিউকে একসঙ্গে আমরা বলছি মাল্টি লেভেল। ওকে, মাল্টি লেভেল কিউ। তো মাল্টি লেভেল কিউতে কি হচ্ছে, ইন দিস শিডিউলিং দ্য রেডি কিউ ইজ পার্টিশন, যে রেডি কিউ রয়েছে সেটা পার্টিশন ইনটু সেভারাল। রেডি কিউ এখানে একটা নেই, সেখানে অনেকগুলো পার্টিশন রয়েছে। ইজ রেডি কিউ ইজ ক্যাপাবল অফ লোড সেম টাইপ অফ জব, মানে প্রতিটা কিউ কিন্তু একই ধরনের জব কিন্তু রয়েছে। ইজ রেডি কিউ হ্যাজ ইটস ওন শিডিউলিং অ্যালগরিদম, প্রতিটা কিন্তু শিডিউলিং অ্যালগরিদম আলাদা, এটা এফসিএফএস, shortage of round robin priority. Okay, for example here are the ready queue partition into 4 ready queue, এখানে 4 ready queue রয়েছে, one ready queue for the system process and one for the background process, মানে একটা কোনো সিস্টেম প্রসেসের জন্য একটা ব্যাকগ্রাউন্ড, ফর ব্যাকগ্রাউন্ড প্রসেস এটা ব্যাকগ্রাউন্ড, এটা ফোরগ্রাউন্ড প্রসেস, এটা ব্যাকগ্রাউন্ড প্রসেস, এটা স্টুডেন্ট প্রসেস। ওকে, তো বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম কাজ করছে। ইজ রেডি কিউ এক্সিকিউটস অ্যাকর্ডিং টু দ্য শিডিউলিং অ্যালগরিদম। তো এখানে যেগুলো রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। তো যখন কোনো প্রসেস ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস হবে, তো সেটা আমি এখানে রাখবো। যেটা শর্টেজ জব ফার্স্টের উপর ডিপেন্ড করবে সেটা আমি এখানে রাখবো, যেটা রাউন্ড রবিনের উপর ডিপেন্ড করবে সেটা আমি এখানে রাখবো। ওকে, যেটা প্রায়োরিটির উপর ডিপেন্ড করবে সেটা এখানে রাখবো। তো জবের নেচারের উপর ডিপেন্ড করবে সে কোন কিউতে থাকবে, এবং তারপর সেটা পরপর এক্সিকিউশন চলবে। ওকে, তো আমরা এর আগের যে একটা ভিডিও তৈরি করেছিলাম যেটা প্রসেস শিডিউলিং, আর এইটা হচ্ছে প্রসেস শিডিউলিং এর কিছু ম্যাথ, তার সঙ্গে থ্রাশিং, প্রায়োরিটি কিউ এবং মাল্টি লেভেল কিউ শিডিউলিং। তো এই হচ্ছে টোটাল সিলেবাসে তোমাদের প্রসেস শিডিউলিং সম্পর্কে যেটা রয়েছে এই পর্যন্ত।